তৃণমূল 2019-এর থেকে কম আসন পাবেই পাবে, এবং বিজেপি 2019-এর থেকে বেশি আসন পাবেই পাবে। এরা আর শাসন ক্ষমতায় থাকবেন না, সেই পরিবেশ তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে। ভবিষ্যৎ দ্রষ্টা নস্ট্রাডামুসও বোধহয় এত বড় বড় কথা বলতে পারেনি যা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। 185টা পাবেন বলে যে বলছেন, আমার মনে হয় যে উনি হাওড়া ব্রিজের মাথায় বোধহয় টিয়া পাখি নয়, বাজ পাখি নিয়ে বসছেন। তৃণমূলের দ্বারা বিপর্যস্ত হয়েছে গ্রাম শহর সব জায়গার মানুষ। হ্যাঁ, এইটা আপনি বলতে পারেন। আমি নিজে একজন শহরবাসী হয়ে বলছি যে গ্রামের মানুষদের মধ্যে যে খোলা ইউনিটি বা খোলা বিরোধিতা দেখতে পাওয়া যায়, তাদের অনেকটাই ওপেন, রাগঢাকটা কম। শহরের মানুষদের ক্ষেত্রে কোথাও একটা আমি আমার এই আমি ভালো করে বাঁচবো, যতই শহরের মানুষ সোশ্যাল মিডিয়াতে অন্য কথা বলুক না কেন, খুব কম কিন্তু দেখতে পাওয়া যায় যে শহরের মানুষ প্রতিবেশীর বিপদে বেশ অনেক জায়গাতেই কিন্তু বেরোন না। ওর হয়েছে হয়েছে, আমাকে তো বাঁচতে হবে বাবা, কি দরকার তৃণমূল আমাকে জলের লাইন কেটে দিয়ে চলে যাবে, পুকুর নেই, স্নান করবো কোথায় মেয়ে বউ বাচ্চা নিয়ে, কিংবা সিএসসি কে বলে দিয়ে ইলেকট্রিকের লাইন অফ করে দেবে। তাই বাবা নিজেরটুকু নিয়ে থাকি, অন্যায় হচ্ছে হোক বলে একটা কোথাও যেন শহর কিন্তু একটু ব্যক্তি স্বার্থে মশগুল থাকে। সবাই নয়, প্রায় অর্ধেকের কাছাকাছি একটা অংশ। তো তাই শহরের জড়ো হওয়াটা খুব প্রয়োজন রয়েছে। আমার যেটা মনে হয়, যেহেতু তৃণমূল যেভাবে শহরের মানুষকেও আতঙ্কগ্রস্ত করে দিয়েছেন, তিনি শহরের হিন্দু মুসলমান যে ধর্মেরই মানুষ হন না কেন, তারা প্রত্যেক ধর্মকে নিয়ে ছোট করে কথা বলেছে। তাতে শহরের মানুষ কিন্তু তারা জবাবটা দিতে চাইছেন ব্যালটে। তারা প্রকাশ্য বিরোধিতায়, আপনি দেখবেন কেউ অদ্ভুত কাণ্ড, প্রচুর বুদ্ধিজীবী সমাজ বলে যারা সমাজে বিভিন্ন রকম অন্যায় হয়ে গেলে মোমবাতি নিয়ে রাস্তায় নামতেন, এবং তৃণমূল যখন পাঁকে ডুবে যাচ্ছে সেই সময়তেও মোমবাতি কিনেছিলেন। কিন্তু এতটাই তৃণমূল পাঁকে চলে যাওয়ার পর এতটাই ঔদ্ধত্য বেড়েছে, আর কিন্তু বুদ্ধিজীবীদের একটা অংশ যারা তৃণমূলকেও সাপোর্ট করতো তারাও করছে না, কারণ তারাও দেখছে যে নরেন্দ্র মোদী সরকার তো এই প্রকল্পগুলো গরিবকে দিয়েছে, এই সংস্কারের কাজগুলো তো করেছে। এতদিন ধরে তৃণমূল হয়তো আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিত, বা পুলিশের হাতে অকারণ কেন হেনস্থা হব আমি, তাই তৃণমূল অন্যায় করলেও আমি হয়তো ওই বঙ্গবিভূষণ বঙ্গবিভূষণ বিভিন্ন পুরস্কার হয়তো নিয়েছি। তৃণমূল অন্যায় করেছে জেনেও, আমি আমার সমাজের মানুষদের যারা ক্ষতি করছে জেনেও ব্যক্তির স্বার্থে চুপ করে ছিলাম, তাদের মঞ্চে দাঁড়াতাম। তারপরে এখন তারা একেবারে চুপ করে গেছেন। কোথাও একটা নিজের বিবেক তো রয়েছে তাদের। সবাই তো আর বিদ্রোহী বিপ্লবী হতে পারেন না। স্বামী, সন্তান, স্ত্রী, একটু নিজের ভালো থাকা, একটু সামান্য, এটাকে স্বার্থপরতা কেউ বলতেই পারেন, একটা মানুষের থাকে। সবাই যে বিপ্লবী হবে, সবাইকেই যে পরিষ্কার মুখরা হয়ে কথা বলতে হবে এমনটা তো নয়। আমার দেশে স্বাধীনতা আন্দোলন হয়েছিল, কিন্তু আমাদের সব বাড়ি থেকে তো স্বাধীনতা সংগ্রামী পাওয়া যায় না, তাই না? তারা অনেকেই স্বাধীনতা সংগ্রামকে সাপোর্ট করেছিলেন, কিন্তু বাড়ির ছেলেটাকে তিনি অস্ত্র হাতে বা ব্রিটিশ বিরোধিতার জন্য অনেক মায়েরাই ঠেলে পাঠাননি, অনেক বাবারাই ঠেলে পাঠাননি। তাই আমাদের মধ্যে কিছু কুটিয়ে থাকা মানুষ তো আছেই, তবে তারা স্বার্থপর, বোকা বা খারাপ কেন বলবো? তারা হয়তো একটু পরে সাড়া দেন, একটু পরিবেশটা থিতু হয়ে গেলে তিনিও তার বক্তব্যটা রাখবেন। তাই তারা তৃণমূলের থেকে সম্পূর্ণরূপে সরে এসে এখন একটা নির্বাক জায়গায় রয়েছেন। আর এই নির্বাক হয়ে থাকাটা শহরের কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যাওয়ারই নোশন। আর যখন দেখবেন ভোট পার্সেন্টেজ 60%-এর উপর চলে যায়, যেখানে কোথাও 70, কোথাও 80 এরম হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সেই রাজ্যের মানুষ যে তার শাসক দলের বিরুদ্ধেই কথা বলতে চাইছেন, তার একটা জেনারেল প্রবণতার ধারাবাহিকতা বরাবর দেখা গেছে। সত্যি তো গ্রাম শহর সব জায়গার মানুষ বিরক্ত, তো শহরও বিরক্ত, সেই প্রভাবটা পড়বে। নাহলে শহরে যখন ভারতীয় জনতা পার্টির যে পথসভাগুলো আগে হতো, পুলিশের ভয়তে, তৃণমূলের গুন্ডাদের
বাজার করতে দেবো না, দোকান ভেঙে দেবো, এই ভয়েতে অনেকেই জড়ো হতেন না। এখন আমরা যখন মিছিল মিটিং করছি, ঠিক ঠিক করছে মানুষ। এই বার্তাটা শুধু লোকসভা নয়, আগামী বিধানসভা নির্বাচনে যে তৃণমূলের ক্ষেত্রে ভয়ঙ্কর অশনি সংকেত ডেকে আনছে, তা তৃণমূলও খুব ভালো করে জানে। আসলে করেছে অন্যায়, খেপিয়েছে মানুষ, কেড়েছে মানুষকে, মেরেছে মানুষকে, তারপর কলার তুলে কথা বলেছে। অন্যায় করে ক্ষমা স্বীকার করবার অনেক জায়গা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী কজন অপরাধ করেছে, যারা চাকরি বাকরি, চাল ডাল রেশন, কজনকে গ্রেপ্তার করেছেন? পারবেন না তো গ্রেপ্তার করতে, কারণ তারা তাঁর দলেরই নেতা মন্ত্রী কর্মী, তাদেরই টাকা তুলে দেয় তাদের দলকে। এটা তো মানুষ আর নিতে পারেননি। ইভেন যারা তৃণমূলকে ভোট দিয়ে এসেছেন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন দিয়ে, তারা বুঝতে পেরেছেন যবে থেকে আর সততার প্রতীক লিখতে নিজেই পারেননি, তবে থেকেই কিন্তু তিনি সততার বিরুদ্ধের প্রতীক হয়ে গেছেন। এটা নিজে প্রমাণ করেছেন বারবার। ওই যা বললাম, চোর জোচ্চোর খারাপদেরকে পাশে নিয়েই কালকেই শওকাত মোল্লা, এই যাদবপুর লোকসভা কেন্দ্র যিনি অপারেট করেন, প্রার্থী তো তুচ্ছ মাত্র তৃণমূলের। এর আগেও তো দেখেছি আমরা না, বসিরহাট নুসরাত জাহান যেখান থেকে ছিলেন, অপারেট তো করতে হচ্ছে শেখ শাহজাহান। এরা তো সাজানো ঘুঁটি মাত্র, যাদের মুখটা দেখানো হয়, আসলে লুটপাট চালায়, মানুষকে ভয় দেখিয়ে রেখে দেয় এরা। তো এবার পরিষ্কার ভোটাররা ডিসিশন নেবে যে তারা, তৃণমূলের প্রার্থীরা তো প্রার্থী নয়, এলাকায় এক একজন করে গুন্ডা মাওয়ালি রেখে দেওয়া হয়, যারা মানুষকে ভয় দেখাবে, লুটপাট করবে, আর ওই এমপিদের মুখটা সামনে থাকবে। এটা তো তৃণমূলের পুরনো পদ্ধতি, মানুষ বুঝে গেছেন, তাই মানুষ সতর্ক হচ্ছেন। সেটা আপনি যাদবপুর বলুন, উত্তর কলকাতা বলুন, দক্ষিণ কলকাতা বলুন, সর্বত্র তাই টেনশনে রয়েছে। শেষ ধাপে মরণ কামড় দেওয়ার তারা চেষ্টা করবে মানুষকে ভয় দেখাবার জন্য, কিন্তু মানুষ কোথাও একটা বদ্ধপরিকর, কারণ তারাও জানেন যে এরা আর শাসন ক্ষমতায় থাকবেন না, সেই পরিবেশ তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এখন প্রথমত হচ্ছে যে ওনার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু আগেই একদম প্রথমেই আপনি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন, আগে বলেছিল 42-এ 42, তারপর বলছে যে 42-এ গতবারের থেকে কমবে না, 19-এর থেকে এই জায়গায় নেমে এসছে। তো তাই আমি বলেছিলাম যে উনি হয়তো হাওড়া ব্রিজে, ব্যবসায়ী মানুষ তো, এখন টিয়া পাখি নিয়ে জ্যোতিষ চর্চার কোনো একটা ব্যবসা ট্যাবসা করছেন। কিন্তু আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে বিজেপি কতগুলো পাবে, বাংলায় বিজেপি কতগুলো পাবে বলে, এখানে নাকি 5টা আসন, দিল্লিতে কতগুলো, এখানে 5টা, দিল্লিতে 185টা। 185টা পাবেন বলে যে বলছেন। আমার মনে হয় যে উনি হাওড়া ব্রিজের মাথায় বোধহয় টিয়া পাখি নয়, বাজ পাখি নিয়ে বসছেন। আমি বলবো যে ব্যবসাটা খারাপ না, ভালো করুন। 4 তারিখের পর ওই বাজ পাখির পিঠে চড়ে আর টিয়া পাখির পিঠে চড়ে আপনাদের দলকে কোথায় উড়ে যেতে হবে সে বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। তবে আমি আবার এসে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার যেটা মনে হয়, অত্যন্ত বর্ষিয়ান একজন মানুষ। তার মুখ থেকে যে ধরনের শিশুসুলভ কথাবার্তা বেরোচ্ছে, তাতে মানুষ বুঝতেই পাচ্ছেন যে উনি প্রলাপ বকছেন। কারণ একবার বলছেন এই ইন্ডিজোট আমার নাম দেওয়া, আবার বলছেন ইন্ডিজোটের পিন্ডি, সবাই দেখেছে যে তৃণমূলই চটকেছে, মিটিং ছেড়ে বেরিয়ে চলে এসছে। আবার বলছে ভেতরে আছি, তারপর বলছে না না ভেতরে নেই। তাই এই ইন্ডিজোটের পিন্ডিতে যারা যারা এই সবজি হয়েছেন, কংগ্রেস, সিপিএম, যারা আদর্শগত জায়গা থেকে একে অপরকে কি না কি খারাপ কথা বলেননি, যারা বলেন যে গণতন্ত্রের হত্যাকারী তৃণমূল, আবার তৃণমূলকে সঙ্গে নিয়ে মিটিং করছেন, এই সাধারণ মানুষ কিন্তু বুঝে গেছেন যে এদের আদর্শ বলতে কিছুই নেই। এরা মুখে ফাঁকা বুলির কথা বলে, আজ নিজেদের চরম গালাগাল করছে যে যে দলকে, তারা একসঙ্গে জোট পাকাচ্ছে। যারা পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হত্যা করলো, এই সিপিএম কংগ্রেস বলে, তারই আবার দিল্লিতে গিয়ে জোট করছে। আপনি এখানে বলছেন বুবাই নামে একটা লোককে, দিল্লিতে গিয়ে বলছেন টুকাই। এইখানে বলছেন কি খারাপ তৃণমূল খুনি, দিল্লিতে গিয়ে বলছেন চলুন কফি খাই। পশ্চিমবঙ্গের মানুষ কি নির্বোধ? তারা পরিষ্কার সিপিএম এর এই বদমাইশি, চালাকি, দ্বিচারিতা, কংগ্রেসের এই ধরনের ভুল কথা, এই সিপিএম কংগ্রেস একে অপরকে কি পরিমাণ খারাপ কথা বলেছে, কি পরিমাণ দেশের শত্রু বলে প্রমাণিত উদাহরণ দিয়েছে, এখন কোলাকুলি করছে। তো
তাদের কি মনে হয় যে পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষ নির্বোধ? মনে তো হয় না। তো তাই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এটা দেখতে পেয়েছেন, ফলত এরা সবাই দিগ্ভ্রান্ত। আমি বলবো যে ইন্ডিওটের পিন্ডি এমনি দেওয়াই হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কিছু কবিতা লিখতে পারেন, উনি তো খুব বড় কবি, রবীন্দ্রনাথ ঠাকুরের পরে ওনার দলের লোকেরাই বলে। কিন্তু ওনার বই, কবিতার বই যা কোটি কোটি বিক্রি হয়, তা কোনো তৃণমূল নেতা বাইরের ঘরে রেখে দেন না, পাছে তার বাচ্চা পড়ে ভয়ঙ্কর কিছু কবিতা বলে ফেলে, সেই জন্য। তো আমি বলবো যে আরো কিছু কবিতা লিখতে, যাতে আরো বাচ্চারা ভয় পায়। দাদা তুমি স্পেসিফিক যদি সংখ্যাটা জিজ্ঞেস করি, বাংলা থেকে কত আসন পাবে? আমার টিয়া পাখির তো ব্যবসা নেই, তবে এইটুকু পরিষ্কার বলতে পারি, তৃণমূল 2019-এর থেকে কম আসন পাবেই পাবে, এবং বিজেপি 2019-এর থেকে বেশি আসন পাবেই পাবে, কারণ সেটা মানুষ ঠিক করে নিয়েছে যে বিজেপি দিতে পারে শক্তিশালী সরকার, আর বিজেপি দমন করতে পারে পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যাকারী চোরেদের। একদম অন ক্যামেরা বলছো তাহলে। আমার শেষ প্রশ্ন রুদ্রদা তোমাকে, এবারে আমরা দেখলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় 174টা রোড কর্মসূচি করেছেন, যা সত্যি এক কথায় অ্যামেজিং বলা চলে। এগুলো নিয়ে এর প্রভাব কি লোকসভায় এবারে লাভ উঠাতে পারবে বিজেপি? কি বলবো? দেখুন, যে কোনো নির্বাচনের সময় প্রত্যেকটা দলেরই যে যে নেতৃত্বরা রয়েছে, তারা প্রত্যেকেই তার নিজের দলের যে ভালো কাজটা এবং তার বিরোধী দলের যে ভুলটা, সেইটাকেই প্রজেক্ট করে মানুষের দরবারে গিয়ে পৌঁছান, এবং মানুষ সেটা শুনে এবং দেখে নিজেরা তুল্যমূল্য বিচার করে একটা সিদ্ধান্ত নেয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানুষ সিদ্ধান্ত কিন্তু অনেক আগেই নিয়ে নিয়েছে যে তৃণমূল আর নয়। কিন্তু তৃণমূল দলের সব থেকে বড় যে কর্মীরা রয়েছেন, তাদের নাম তো পুলিশ, যারা সরকারি অশোকস্তম্ভ লাগায়, কিন্তু তৃণমূলের যারা ক্রিমিনাল তাদেরকে সরকারি পদ্ধতি মেনে তারা প্রোটেক্ট করেন, নাহলে চাকরিতে ট্রান্সফার হয়ে যাবে, বউ বাচ্চা নিয়ে জঙ্গল মঙ্গলে চলে যাবে, কিংবা প্রমোশন আটকে যাবে। প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয়ে একটা বড় অংশের পুলিশ এই তৃণমূলের ক্যাডার হিসেবে পরিণত হয়েছে। তৃণমূলের জনসভায় ভিড় না হলে তারা গেঞ্জি পাল্টে জামা খুলে বসে পড়ছে, এ সবাই জানে। ঠিক সেই জায়গায় শুভেন্দু অধিকারী বলুন বা অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন, দেখুন, স্টার ক্যাম্পেইন হিসাবে আমাকেও সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার করতে হয়েছে, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে। তো তাই আমার মানে 1.5-2 মাস বাড়ির বাইরে, হয়তো 7-10 দিন পর আমি বাড়িতে ফিরতাম। তো সেক্ষেত্রে একটা প্রবণতা, মানুষের কাছে এগিয়ে আসা, হাজার হাজার মানুষ যখন এগিয়ে আসে, কথা বলে, ঝাঁপিয়ে পড়ে, তখন বুঝতে পারা যায় তারা কি যন্ত্রণায় রয়েছেন। প্রচুর তৃণমূলের লোক এসেছেন, কি যন্ত্রণায় রয়েছেন, কি ভুল করেছে। এবার সেখানে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন রোড শো করছেন, তার বেশ কিছু রোড শোতে আমিও ছিলাম, আমরা দেখতে পেয়েছি কি ধরনের ঘটনা ঘটছে। জনমত এই রোড শোগুলোতে যেভাবে মানুষের যোগদান হয়েছে, আর তারা লোকাল তৃণমূল যারা লুম্পেন, হারমাদ, খুনি, ভয় দেখানো, ভোট লুট করা, পুলিশের সাহায্যে বেড়ে ওঠা ক্রিমিনাল, তাদের ভয়টাকেও যে আর পাচ্ছে না, সেইটা কিন্তু ভাইব্রেটেড হয়েছে, দেখতে পাওয়া গেছে তার প্রতিধ্বনি। তো ফলত সেই ক্ষেত্রে এই এতগুলো পদযাত্রা, এই উপচে পড়া ভিড়ের যে জনসভা, তা কিন্তু বার্তা দিয়েছে সমাজে। যিনি কিন্তুর মধ্যে ছিলেন তৃণমূলের ভয়তে, তারও সাহসটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে, কারণ তিনি যন্ত্রণায় জ্বলছিলেন এই চোর শাসক পশ্চিমবঙ্গে তাদের জন্য, তৃণমূলের জন্য। তো তারাও সাহস সঞ্চয় করতে চাইছিলেন। পুলিশের একটা বড় অংশ তারা আমাদের সঙ্গে কথা বলছে যে এই পাপটা আর করতে পারছি না, যে দোষ করেনি, যে ক্রাইম করেনি, তাকে জোর করে জেলে ভরতে হচ্ছে, চোরকে স্যালুট ঢুকতে হচ্ছে, যে স্যার
আর এই হাত দিয়ে স্যালুট ঢুকতে চাইছি না, পারছি না, আমরা ঘেন্না লাগছে নিজেদের। মানুষ আপনাদের পাশে চলে এসছেন, এই রাজ্য থেকে এই সরকারটা ফেলে দিন, তাহলে এত পাপ আর করতে হয় না কাঁধে অশোক স্তম্ভ লাগিয়ে। গণতান্ত্রিক পদ্ধতিতে ফেলে দিন, যাতে যে হাত দিয়ে স্যালুট ঠুকেছি সেই হাত দিয়েই তৃণমূলের চোর নেতাগুলোকে আবার যেন আইন মোতাবেক হাত করা পুড়িয়ে শ্রীঘরে পাঠাতে পারি। এটা পুলিশের একটা বড় অংশ চাইছে। কারণ দেখুন, সবাই হয়তো কিছুদিনের জন্য নিজের প্রমোশন, ট্রান্সফার, এই লোভ বা ভয়, সেখান থেকে চুপ থাকতে পারেন, কারণ তারাও তো সরকারি কর্মচারী। কিন্তু ক্রমাগত পাপের উত্তর তো তার বাড়িতে গিয়েও তার বউকে, বাচ্চাকে, বৃদ্ধ বাবা মাকে দিতে হয়। বাবা, তুমি টিভিতে যে লোকটাকে স্যালুট ঠুকলে তার বান্ধবী ফ্ল্যাট থেকে এত কোটি টাকা বেরিয়েছে। বাবা, তুমি যে লোকটাকে স্যালুট ঠুকলে সেই লোকটা কদিন আগে এখানে মারামারি করিয়েছে বা চাকরি চুরি করিয়েছে বলে জানি। আর টিভিতে দেখলাম যে প্রতিবাদ করতে গেছিল, যার চুরি হয়েছে তাকে তোমরা জেলে ভরছো। সেই পুলিশ অফিসারটা তোরও খারাপ লাগে। তারা প্রত্যেকেই কিন্তু ইউনিফাইড হচ্ছেন, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জেনে গেছেন বলেই শেষ মুহূর্তে বিভিন্ন রকম আজগুবি তথ্য দিচ্ছেন। দার্শনিক, ভবিষ্যৎদ্রষ্টা নস্ট্রাডামুস বোধহয় এত বড় বড় কথা বলতে পারেনি যা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। গবেষণা হওয়া উচিত। দাদা, আমরা দেখলাম ফের ইডির তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কি বলবেন? দেখুন, ইডি আর্থিক বিষয়ে যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য যে কোনো কাউকেই ডাকতে পারেন, যদি কোনো জায়গাতে কোনো টাকা যেটা হিসেব বহির্ভূত বা অবৈধ উপায়ে এসেছে এটা জানবার জন্য, বা কারুর সঙ্গে সেটা অ্যাকাউন্টগত কোনো যদি যোগাযোগ থাকে, সেই বিষয়ে কাউকে ডাকতেই পারেন। তাই সেক্ষেত্রে ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকেছেন। এবার কি টাকা না টাকা সেটা তো আমরা কেউই জানি না, বিস্তারিত খবরও জানি না। ঋতুপর্ণা দি এই মুহূর্তে সম্ভবত খবরে দেখলাম যে আমেরিকায় রয়েছেন। তিনি ফিরবেন, ফিরে তিনি কৈফিয়ত দেবেন। শোনা গেছে নাকি চাকরি দুর্নীতি না রেশন দুর্নীতি, কিসের একটা টাকা তাঁর কাছে গিয়ে পৌঁছেছে। এবার সেটা কিভাবে গেছে, কারণ সিনেমা তৈরির সময় অনেক সময়তেই হয় যে যারা টাকা দেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তারা কখনো তো কেউ বলেন না যে এটা আমার, ধরুন একটা মানুষের ব্যবসা আছে, একটা বৈধ ব্যবসা রয়েছে, আবার তার হয়তো দুটো অবৈধ ব্যবসা রয়েছে, সেটা তো জানা সম্ভব হয় না অনেক সময়, আবার অনেকে জেনেও করেন। তো এই ক্ষেত্রের জায়গায় পরিষ্কার ঋতুপর্ণা সেনগুপ্ত তিনিই বলতে পারবেন ইডির সঙ্গে কথা হওয়ার পরে যে কি কথা হলো, বা হয়তো জিজ্ঞাসাবাদের জন্য কোনো সাহায্যের জন্যও ডাকতে পারেন। তো সেটা তো জানি না অ্যাকচুয়ালি নোটিশটা কি, কোন বিষয়ে ডাকা হয়েছে। তিনি আসুক, তিনি বলুন, তারপর আমরা কথা বলবো। কন্যাকুমারীতে নরেন্দ্র মোদীর ধ্যানের কঠোর সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন লোকসভা নির্বাচনে প্রচার পাওয়ার জন্য নরেন্দ্র মোদী এটা করেছেন। কি বলবেন? একজন সনাতনী মানুষ, একজন হিন্দু মানুষ, মেডিটেশন বলে যে কথাটা আছে সেটাই তো ধ্যান। আমরা যখন আসন করি, পদ্মাসন করি, সেটাও তো তাই। আর এটা তো নতুন নয়, আজকে থেকে নয়, মানে স্বামী বিবেকানন্দের বহুদিনেরই ভক্ত নরেন্দ্র মোদীজি, এবং তিনি মেডিটেশন করেন তার মতো পদ্ধতি দিয়ে। আসলে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ হচ্ছে, তিনি যেমন মুসলমান সমাজকে সর্বনাশ করবার জন্য ঘোমটা টেনে নিয়ে একটা অংশের ইমামদেরকে কবজা করে নিয়ে বা পটিয়ে মুসলমান সমাজকেই কলুষিত করবার জন্য, যেখানে মসজিদে মুসলমান সমাজের আমাদের মায়েরা বোনেরা যেতে পারে না, সেখানে তিনি ব্রাহ্মণ বাড়ির মহিলা হয়ে ঢুকে পড়ছেন, কিছু ইমামদের ধরে তা বা পটিয়ে বা কোনো লেনদেন করে যেভাবে কলুষিত করেছেন তিনি মুসলমান সমাজকে। কোরআন শেষ হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বেঁচে থাকবে, নিজেই বলেছেন, আবার ক্ষমাও চেয়েছেন, ববি হাকিমকে মাঠে নামিয়ে দিয়েছেন ক্ষমা চাইবার জন্য। তো আমার মনে হয় যে ওনার রাগ হয়েছে যে যেমন এই ভারতীয় সন্ত সমাজকে উনি গালমন্দ করেছেন, কার্তিক মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন,
ইসকনের মতো পবিত্র আমাদের গর্বের সংগঠনগুলো, ধর্মীয় সংগঠন, যারা সেবামূলক সংগঠন হিসেবে পরিচিত, এবং তারা যখন ঝড় বাদল বৃষ্টি বন্যা প্রাকৃতিক দুর্যোগ আসে, পড়াশোনা শেখাবার আসে, মানুষের খাবার দাবার দেওয়ার আসে, তখন তারা জাত ধর্ম সম্প্রদায় দেখেন না। আসলে তারা কেন একটা অংশের ইমাম সমাজ, যে মুসলমান যে হিন্দু চাল ডাল চাকরি বাকরি তৃণমূল চুরি করলো, তাদের হয়েই ইমাম সমাজেরা লিফলেট বিলি করলেন মুসলমান সমাজকে, অর্থাৎ তোমাদের চাল ডাল যারা চুরি করেছে, চাকরি যারা চুরি করেছে, বাড়ি যারা চুরি করেছে তৃণমূল, তোমরা তাদেরকেই ভোট দাও। এই লিফলেটটা তো বিলি হয়েছিল। কিন্তু এই সাধু সন্ত সমাজ যারা কখনো পর্যন্ত এই ধরনের কোনো কাজেই থাকেন না, আমার মনে হয় যে মুসলমান সমাজের ইমামরা চোরেদের পক্ষে ভোট দেওয়ার জন্য কথা বলে ফেললো। কিন্তু আমি এখনো সাধু সন্ত সমাজ তাদেরকে চোরেদের পক্ষে ভোট দেওয়াতে বলাতে পারলাম না, এই রাগ থেকেই হয়তো উনি ছোট করেছেন। তো মোদিজি ধ্যানে বসবেন না তো কিসে? মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশি হতেন যদি শুনতেন যে মোদিজি নামাজ পড়তে গেল, আমার মনে হয়। এইভাবেই তো উনি মুসলমান সমাজকেও ছোট করেছেন, হিন্দু সমাজকেও ছোট করেছেন, এবং নিজে বাড়িতে কালী পুজো করেন, এবং তার নাকি আরাধ্য দেবী মা কালী, যে মা কালীকে তার দলের অত্যন্ত লজ্জাজনক এবং অপমানজনকভাবে যিনি বিতাড়িত হয়েছেন, বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র, যিনি মদ ও মাংসের দেবী বলেছেন মা কালীকে, সনাতন ধর্মকে ছোট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যার পুজো হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন চুপ করেই প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি আসলে হিন্দু ধর্মেরও বিরোধী, শুধুমাত্র এই সাধু সন্তদের ছোট করে নয়। আসলে উনি কারণ না হিন্দুর না মুসলমান, ওনার দল চুরি করেছে। এরা মুসলমান সমাজকে কখনো বড় করতে চায়নি। আমরা মুসলমান সমাজের নাম জানতে পারছি কিভাবে? বোমবাদা শওকাত মোল্লা, শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারা আরাবুল, এই নিজেদের মধ্যে বোম বেঁধে মারা গেল ভাদু শেখ, বকটুইতে মা বোনেদের পুড়িয়ে দেওয়ার মধ্যে রয়েছে আনারুল হোসেন। এইটা মুসলমান সমাজের পরিচয় তো মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন। তিনি তো একবারও চান না যে মুসলমান সমাজ থেকে লোকজন উঠে এসে নামকরা ডাক্তার হোক, টিচার হোক, অধ্যাপক হোক, সমাজের গুণী ব্যক্তি হোক, দেশ গড়বার কাজে তিনি সংখ্যাগুরু সংখ্যালঘু সবাই মিলে একসঙ্গে এগিয়ে আসুক, তিনি চান না। এবং আমাদের একটা অংশের মুসলিম সমাজ তারাও ভুল বোঝে এই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের, সেটাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতামন্ত্রীরাই বেঁচে দিয়েছেন। উনি কারণ নন। নরেন্দ্র মোদীজি ধ্যানে বসেছেন, তা কি করবেন? তৃণমূলের মতো কয়লা চুরি করতে বসবেন? তা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিন যে আপনি কেন কয়লা চুরি করলেন না, আপনি কেন চাকরি চুরি করলেন না, আপনি কেন আটা চাল ডাল চুরি করলেন না, আপনি কেন ধ্যান করলেন? এইটা হচ্ছে ওনার রাগ। যদি উনি জানতে পারতেন যে এইসব কিছু একটা হচ্ছে, দেখতেন উনি বলতেন যে নরেন্দ্র মোদীর মতো মানুষ হয় না। দুর্ভাগ্য, উনি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, কিন্তু এমন এমন কাজ করছেন, কথা বলছেন, যাতে নিজের গরিমা নিজেই ভুলুণ্ঠিত করছেন, নিজের পায়ের তলায় নিজে মারাচ্ছেন। এটা ঠিক করছেন না।